নায়িকা হিসেবে তাকে নেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্তই বটে। এটা নীরব অনুধাবন করেছিল, যদিও আমার মধ্যেও এটা অনুধাবন হয়েছিল, বাট ওই যে আবেগের জায়গা থেকে ওকে নিয়েছি আসলে, যে একটা মেয়ের একটা সুযোগ পাওয়া উচিত, থাকা উচিত। কারণ আমার দেশের একটি মেয়ে কি স্বপ্ন দেখবে। জন্মে তোমার ঘরণী হতে পারেনি, তাতে কি? পরের জন্মে আমি তোমার ঘরণী হওয়ার জন্য জন্মাবো। বসন্ত বিকেলে পূবালি বাতাসে স্বপ্নগুলো আজ উড়িয়ে দিলাম। আর আমার থার্ড মুভিতেও কিন্তু নীরবই ছিল। পরবর্তীতে যে কোনো একটি কারণে ওখান থেকে নীরবকে আমি নিতে পারি না, কোনো একটা কারণে, সেটা আমি নাই বলি। ওখানে পরবর্তীতে শিপন মিত্র, তানভীর তনু, অমর সানি, আমাদের অভিষেক, যার মানে শুভার, যার অভিষেক হয়েছিল আমার সিনেমার মাধ্যমে। শুভার প্রথম সিনেমা, আমি শুভাকে কাস্ট করেছিলাম এই চলচ্চিত্রে। ওটা হচ্ছে বসন্ত বিকেল। বসন্ত বিকেল। তো বসন্ত বিকেল চলচ্চিত্রটি আপনি স্ক্রিপ্টিং শুরু করেন কিভাবে? আর আমার জানা মতে আপনার মা আপনাকে পরিচালক হিসেবে বা লেখক হিসেবে খুবই ভালোবাসতো, এবং আপনার মাকে স্মরণীয় করার জন্যই বসন্ত বিকেল একটা পার্ট আছে, যে তার মায়ের স্বপ্ন ছিল যে ছেলে বড় হয়ে অনেক বড় পরিচালক হবে। তো এটা কি আপনার বাস্তবেই আপনার মায়ের সঙ্গে মিলে যায় কিনা? নিশ্চয়ই, কারণ আমার মা তো চাইতো, আমার সাফল্য দেখতে চাইতো আমার মা। পৃথিবীর সব মাই তার সন্তান নিজের চেয়ে, তার নিজের স্বপ্ন বাস্তবায়নের চেয়ে, নিজের বলে কিছু থাকে না, সন্তানের স্বপ্নটাই তার নিজের স্বপ্ন হয়ে যায়। তো যথারীতি আমার মা সেই স্বপ্নটা দেখতেন, কারণ আমার মায়ের প্রতি আমার সংবেদনশীলতা, ভালোবাসার পরিধি মানে ব্যাখ্যা করার মতো ছিল না। কারণ আমার স্ট্রাগল লাইফ, আমার মায়ের স্ট্রাগল লাইফ আমাকে এখনো কাঁদায়। আমি সেই মাকে হারিয়েছি, তো এখনো আমি সেই মায়ের স্বপ্নগুলো বাঁচিয়ে রাখার জন্যই বা স্বপ্নগুলো পূরণ করার লক্ষ্যে আমি এগিয়ে যাচ্ছি। বাকিটা উপরওয়ালার ইচ্ছে এবং দেশবাসী বা দর্শক শ্রেণীর ভালোবাসা পেলেই হয়তো আমার মায়ের স্বপ্নটা পরিপূর্ণভাবে পূরণ করা সম্ভব। মূলত বিগত দিনের যে চলচ্চিত্রগুলো নির্মাণ করেছিলাম, আমার সেখান থেকে একটি বাস্তব অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, যে চলচ্চিত্রে কেউ আপন না, এই শব্দটি আমাকে ভীষণভাবে বিদগ্ধ করত। কেন আপন হবে না? শিল্পের মানুষ তো সবচেয়ে বেশি আপনময় হওয়ার কথা, রাইট? তো সেখানকার মানুষগুলো কেন আত্মকেন্দ্রিক হবে? হ্যাঁ, তো আত্মকেন্দ্রিকতার যে বিষয়টি আমি খুঁজতে লাগলাম, ভাবতে লাগলাম। আমি নিজে কিছু বাস্তবতার সাক্ষী হয়ে গেলাম। আমাকে ভীষণ কষ্ট দিত এই বিষয়গুলো। তখন আমি বরাবরই চেয়েছি যে আমার পরিবার বলতে আমি কি বুঝবো। নিশ্চয়ই একটি মানুষের পরিবার, আমাদের পরিবার একটি হতে পারে না, শুধুই বাবা মা ভাই বোন নয়, বউ ছেলে পেলে নয়। আমি মনে করি আমি যে কর্মের সঙ্গে যুক্ত, এই এফডিসির চার দেওয়ালের ভিতরে যারা আছেন প্রত্যেকেই আমার একটি পরিবারের অংশ। আমি এটাই মনে করি। অবশ্যই আমি সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক ছাড়া আমি শিল্প বিনির্মাণ করব, এটা আমি স্বপ্নেও ভাবি না। তো আমার কাছে মনে হয়েছিল যে আমি একজন নির্মাতা হিসেবে সবার আগে আমি কাদেরকে পাবো? আমি মনে করি যে আমি এই চলচ্চিত্রের মানুষদেরকে সবার আগে পাবো। যথারীতি চলচ্চিত্রের কোনো মানুষ যদি কখনো কোনো সংকটপূর্ণ সমস্যার মধ্যে থাকে, আমি কেন জানি একটু বেশি উদ্যোগী হয়ে যাই, তাদের জন্য বেশি উৎসাহী হয়ে যাই। আমার তাদের দুর্দিনে আমার কষ্টও লাগে। তো ভাবছিলাম যে এই কষ্টটা আমার ক্ষেত্রেও যেন অন্যদের লাগে। যাই হোক, অনেক ক্ষেত্রেই অনেকের লাগে না, এই না লাগাটাই আমাকে বেশি কষ্ট দিত, যার ফলশ্রুতিতে আমার বাস্তব অভিজ্ঞতার জায়গা থেকেই আমি বসন্ত বিকেলে আমি তুলে ধরার চেষ্টা করেছি যে একজন নির্মাতা যখন স্বপ্ন দেখে, স্বপ্নটা বাস্তবায়নের ক্ষেত্রে বাধাটা কোথায় কোথায় আমি চেষ্টা করেছি সেগুলো তুলে আনার জন্য। হ্যাঁ, একটা ছবি নির্মাণ করতে অনেক স্ট্রাগল, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করতে হয়, আর সেই পরিশ্রমগুলোই আপনি চেষ্টা করেছেন এই চলচ্চিত্রে তুলে ধরার জন্য। এই তিনটি চলচ্চিত্রের মধ্যে ব্যবসা সফল কোনটি? তিনটি চলচ্চিত্রের মধ্যে আমার সবচেয়ে আলোচিত এবং বাণিজ্যিকভাবে আমি তুলনামূলকভাবে তিনটির মধ্যে সবচেয়ে ভালো বাণিজ্যিক সফলতা পেয়েছে বসন্ত বিকেল। এটা দেশবাসীও জানে। বসন্ত বিকেল নামের একটি চলচ্চিত্র আছে, যে চলচ্চিত্রটি কোন মানের সেটাও হয়তো তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, হয়তো হলে গিয়ে না দেখলেও
সোশ্যাল মিডিয়ায় হোক, ইউটিউবে দেখে হোক, টেলিভিশনের পর্দায় দেখে হোক, তারা রিয়ালাইজ করতে পেরেছে যে এই সিনেমাটি অন্য মাত্রার, মানে আমাদের গতানুগতিক ধারার বাইরের চলচ্চিত্র তো আমি বরাবরই নির্মাণ করার চেষ্টা করছি, এটা আরও বেশি মানে আমাদের সমাজকে বিনির্মাণ করার জন্য যে মেসেজগুলো, বাস্তবতাকে তুলে আনার যে মেসেজগুলো, সেটা এই চলচ্চিত্রের মাধ্যমে নিবিড়ভাবে দেখানো হয়েছে। এতদিনের ভালোবাসা মিথ্যে হয়ে গেল, একাকে পাওয়ার কথা একাকে পেল, কি তবে ভাগ্য লেখা পরিণতি জানো। তো আমি আপাতমস্তক এটাই মনে করবো যে বাণিজ্যিক সফলতা এবং নির্মাণ শৈলী, গল্পবিন্যাস, এই দুটো ক্ষেত্রে ভীষণ প্রশংসা পেয়েছে বসন্ত বিকেল। তো বসন্ত বিকেলে আপনি শুভা নামে যে মেয়েটি, খুব আলোচিত সমালোচিত মেয়েটিকে নিয়ে আপনি কেন কাস্টিং করলেন প্রধান চরিত্রে? এই যে বলছিলাম যে লেখকরা বেশি ইমোশনাল হয়ে থাকে, আমি যদি শুধুই চলচ্চিত্র নির্মাতা হতাম তাহলে হয়তো ইমোশনাল বিষয়গুলো আমার মধ্যে এতটা কাজ করতো না, আমি খুব প্র্যাকটিক্যাল হয়ে যেতাম। বাট আমি প্র্যাকটিক্যাল হতে পারি নাই, চেষ্টা করেও পারি নাই, আসলে পারা যায় না। জিনগত যে বিষয়গুলো থাকে এটা চাইলে দূর করে ফেলানো যায় না, হয়তো আবেগে একটা কথা বলা যায়, চাইলে দূর করে ফেলা যায় না। লেখকদের মধ্যে যতটুকু বিবেক থাকে, যার মধ্যে যতটুকু বিবেক থাকে সে তত বড় লেখক হতে পারে, এটা আমি বিশ্বাস করি। এবং যার মধ্যে যতটা আবেগ থাকে সেও তত বড় লেখক হতে পারে। লেখকরা আবেগী না হলে লেখক হওয়া যায়। এবং আমি মনে করি শুধু লেখক না, আবেগী না হলে আপনি কণ্ঠশিল্পী হতে পারবেন না, আবেগী হতে হবে। আপনার কণ্ঠটা হৃদয় থেকে আসতে হবে। নির্মাণের ক্ষেত্রে একজন পরিচালকেরও নিশ্চয়ই আবেগ থাকতে হবে, না হলে উনি একটি চলচ্চিত্রের গল্প যখন উনি হয়তো লিখলেন না, কাউকে দিয়ে লেখালেন, তার গল্পটা তো ধারণ করতে হবে। আবেগের দৃশ্যগুলো যদি যথাযথভাবে উনি তুলে ধরার চেষ্টা করে, অবশ্যই নিজে আবেগী না হলে তার আবেগের যে প্রতিফলনটা হবে না, ঘটাতে পারবেন না। তো আমি যেহেতু আবেগের জায়গা থেকে শুভার দীর্ঘদিনের একটি প্রচেষ্টা ছিল নায়িকা হবে। আমি যতটুকু জানি সে রংপুর থেকে এসেছিল, এই ধরনের একটি স্বপ্ন নিয়ে এসেছিল, দীর্ঘদিন চেষ্টা করে যাচ্ছে কিন্তু সুযোগটা পাচ্ছে না। যেহেতু সুযোগটা হচ্ছিল না, একদিন হঠাৎ করে তার সঙ্গে আমার দেখা, তার সুপ্ত বাসনা, স্বপ্নের কথাগুলো বলতে গিয়ে সে নিজেও একটু আবেগতাড়িত হয়েছিল। তার আবেগ তাড়না দেখে আমি আসলে নিজেও আবেগী হয়েছিলাম। তখন ভাবলাম একটি মেয়ে, মানে ওর জায়গায় আমার যদি বোনটা হতো তাহলে একজন ভাই হিসেবে আমার কেমন লাগতো, ঠিক ওই ফিলটা আমার মধ্যে এসেছিল। আচ্ছা, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি তোমাকে নিব, বাট তোমার যে আচরণগত যে বিষয়গুলো আমরা ইতিপূর্বে দেখেছি সোশ্যাল মিডিয়ায়, এটার পরিসমাপ্তি এখানেই ঘটাতে হবে। আর আমি একবার বলে ফেলে আমি তাকে নিবই, আর পৃথিবী উল্টে গেল। এটা নিয়ে অনেক ঘটনাও ঘটেছে ওকে কাস্ট করার কারণে। আমি বলেছিলাম যে আমার হিরো পরিবর্তন কেন করা হয়েছিল, মূলত এটাই একটা ঘটনা ছিল, যে কারণে আমি নীরব আমার খুব কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আমি এই ছবিতে ওকে রাখতে পারি নাই। পরবর্তীতে যদি এটা ভীষণ খারাপের কারণ হয়েছিল, আমার কষ্ট লেগেছিল যে নীরব অনেকদিন ধরে এই সিনেমাটার পিছনে লেগেছিল, শেষ মুহূর্তে নীরব নেই। নীরবকে আমি শুটিং সেটে দেখতে না পেয়ে আমার কষ্ট লাগতো। যাই হোক, শুভার কারণেই, মানে শুভাকে আমি নায়িকা নিয়েছি। শুভার যেহেতু বিতর্ক আছে, নেতিবাচক বিতর্ক আছে, খুবই প্রশ্নদায়ক বিতর্ক আছে, তো এটা সিনেমার নায়িকা হিসেবে তাকে নেওয়াটা আত্মঘাতী সিদ্ধান্তই বটে। এটা নীরব অনুধাবন করেছিল, যদিও আমার মধ্যেও এটা অনুধাবন হয়েছিল, বাট ওই যে আবেগের জায়গা থেকে ওকে নিয়েছি আসলে, যে একটা মেয়ের একটা সুযোগ পাওয়া উচিত, থাকা উচিত। কারণ আমার দেশের একটি মেয়ে একটি স্বপ্ন দেখবে, এতদিন স্ট্রাগল করে মানে কিছু জায়গায় প্রতারিত হবে, আমি একজন মানুষ হিসেবে আমি সেটা নিশ্চয়ই চাইব না। মূলত এই কারণেই শুভাকে আমি আমার সিনেমাতে কাস্ট করেছিলাম, সকল বাধাকে অতিক্রম করে। এটাই আর কি। যে ভগবান ভালোবাসার মূল্য বোঝে না, আমি মানি না ওই ভগবানকে। একটা বসন্ত বিকে করে ঢেকে গেল আগুনের ধোঁয়া।